প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয়মাত্রা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয়মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সাথে। আজকে আমরা যার সাথে কথা বলতে যাচ্ছি আপনারা খুব সহজে হয়তো স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন। আমরা কথা বলতে এসেছি জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যিনি বগুড়া 1 তথা সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কথা বলছি কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান স্যারের সাথে। কেমন আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি। এবং প্রথমেই আমি আমার তরফ থেকে আপনার দৈনিক তৃতীয় মাত্র সকল দর্শককে এবং আপনারা যারা এসেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের সকল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, প্রথমেই স্যার যে প্রশ্নের দিকে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনি বিএনপির আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, আমরা এটা জানি। তো জানতে চাই, এবার মনোনয়ন প্রত্যাশী আপনি বগুড়া 1 আসন থেকে, আপনার আসলে বিএনপির সাথে পথ চলাটা কখন থেকে? আচ্ছা, বিএনপির সাথে পথ চলা এটা যদি আপনি বলেন, এটা আপনারা বের করবেন কবে থেকে পথ চলা। তবে আমি যেভাবে উত্তরটা দিব সেটা হচ্ছে যে একটা কথা আছে, আপনারা জানেন যে এটা প্লেটোর কথা, যে ইচ ম্যান ইজ বাই নেচার পলিটিক্যাল, তাই না? তো যেটা হচ্ছে যে আমার শৈশব কেটেছে সেই মুজিব কোট, কালোবাজারি এবং রক্ষী বাহিনী এরকম গল্প শুনে। তারপর কৈশোরে আসার পর দেখলাম একজন মানুষ, এখনো আমার খেয়াল আছে, সাদা কালো টিভি এবং পেপারে দেখতাম একজন মানুষ সেই কালো চশমা পরে গ্রামে গঞ্জে হেঁটে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, উন্নয়নের কথা বলছেন, উৎপাদনের কথা বলছেন, উত্তরণের কথা বলছেন, অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো তাকে ধারণ করে পরে ক্যাডেট কলেজে গেলাম, ওনার মতো একজন সেনা কর্মকর্তা এবং নেতা হব বলে। সেই চেতনা তো ধারণ করেছিলামই, বাট আমার যেহেতু ক্যাডেট কলেজ এবং সেনাবাহিনী, সেখানে প্রকাশ্যে কোনো রাজনীতি করার সুযোগ ছিল না। বাট সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমি ছিলাম। তো যেটা হলো যে 2009 সালে যখন এই ফ্যাসিবাদ সরকার বা শেখ হাসিনা সরকার আসলো, তখন তার সাথে কিন্তু সংঘাত শুরু হয়ে গেল। কারণ জিয়া রহমান বা তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা ছিল, সেটা কিন্তু দেশ প্রেম বা দেশ ভিত্তিক এবং দেশের উন্নয়ন ভিত্তিক চেতনা। সেখানে যখন ফ্যাসিবাদ বা শেখ হাসিনা সরকার যখন সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বিডিআর এর আক্রমণ দিয়ে প্রথম শুরু হলো যে পর্ব, সেখানে আমি এবং আরো কয়েকজন অফিসার সাভার ক্যান্টনমেন্ট থেকে পিলখানায় মুভ করতে চাইলাম। তো সেখানেই প্রথম সংঘাত শুরু হলো। তারপর আমরা যারা ছিলাম জাতীয়তাবাদী এবং দেশপ্রেমের চেতনা যারা ধারণ করতাম, তারা এই যে ফ্যাসিবাদী সরকার বা শেখ হাসিনা সরকার এবং তাদের তাবেদার গং যে অফিসাররা ছিল, যারা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যাদের বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, বেরোচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পরে 2012 সালে আমাদেরকে একটা পরিকল্পিত এবং চক্রান্তমূলক অভ্যুত্থানের আসামি করে আমাদের 60 থেকে 65 জন অফিসারকে এরকম ভাবে থামিয়ে দেওয়া হলো বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিয়ে, যাতে আমরা কথা বলতে না পারি। এরপর যেহেতু প্রমোশন পেলাম না, এজ এ ব্রাইট অফিসার আমার কোর্সের লিডিং অফিসারদের মধ্যেই ছিলাম, কিন্তু প্রমোশন ছাড়া চলে আসতে হলো। আর্মি ট্রাস্ট ব্যাংকে চাকরি নিলাম। তারপর 18 জুলাই যখন আন্দোলন শুরু হলো, আমি আন্দোলনে গেলাম এবং ট্রাস্ট ব্যাংকের চাকরিও আমাকে টার্মিনেশন করতে চাইলো। বাট আমি জীবনে টার্মিনেশন কেন অ্যাকসেপ্ট করব? আমি এরকম অ্যাকসেপ্ট করিনি। আমি রেজিগনেশন দিয়ে চলে এসেছি এবং বাই দ্যাট টাইম আমার অবসরের পরে যে 3 বছরের একটা বার থাকে, সেই বারটা চলে গেছে। তখন আমি প্রকাশ্যে এই জাতীয়তাবাদী রাজনীতি বা বিএনপি রাজনীতি শুরু করেছি। তো এখন আপনারাই বের করে নিন আমার রাজনীতি কবে থেকে শুরু। আপনি যদি আমার চেতনার ধারণ থেকে শুরু করেন এবং সেনাবাহিনীর ভেতরে থেকে যে প্রতিবাদ, সেটাও যদি ধারণ করেন, তাহলে আপনি বলেন কবে থেকে রাজনীতি, আপনি বা দর্শকরা একটা ভালো উত্তর দিতে পারবে। ঠিক আছে? বাট প্রকাশ্যে এবং সক্রিয়ভাবে আমি রাজনীতি করি আমার 2024 সাল থেকে, যখন আমার সরকারি বার যেটা থাকে নিয়ম, সেটা অতিক্রম হয়ে যাওয়ার পর। স্যার, এই যে সেনাবাহিনীর একটা শৃঙ্খল জীবন, এই শৃঙ্খল জীবন থেকে বের হয়ে এই যে সাধারণ মানুষের সাথে আপনি যে একবারে মিশে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো? কেন, সেনাবাহিনীর আমার যে প্রশিক্ষণ, সেটা তো সাধারণ মানুষের জন্যই। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া যদি আপনি বলেন, তো আমি স্পেসিফিক গত 17 বছরের কিছু ঘটনা বলি। যখন 2009 এবং 2012 সালে ঘটনাটা ঘটে, তখন আমি জানতাম সেনাবাহিনীতে আমার প্রমোশন হবে না, কিছু হবে না। তখন থেকে আমি গ্রামে যাওয়া শুরু করি এবং সাধারণ মানুষের সাথে তখন আমার অ্যাক্টিভিটি শুরু হয়।
এবং সেনাবাহিনীতে আমার সাধারণ সৈনিকেরা যে আমাকে যেভাবে দেখে বা যেভাবে তারা আমাকে শ্রদ্ধা করে, আমি এখানে বলে নিব যে আমি আমার অবসরপ্রাপ্ত সৈনিকদের 5টা বৃহত্তম অর্গানাইজেশন বা সংগঠনের কিন্তু আমি প্রধান উপদেষ্টা কর্নেল হিসাবেই। সো কাজে বুঝতে পারছেন সাধারণ সৈনিকদের সাথে আমার যে এরকম সম্পর্ক, সাধারণ মানুষের সাথে আমার তেমন সম্পর্ক। তো এটা খুব ডাইমেনশনটা পাই যখন আমি যমুনার চর এলাকার আমার সেই 21,000 একর জমি যখন এপারের আওয়ামী লীগ নেতারা বা আওয়ামী গং যখন নিয়ে যায় সারিয়াকান্দি থেকে জামালপুরে, তখন তারা আমার কাছে প্রথম আসে যে স্যার এখানে তো কাউকে পাচ্ছি না, আপনি যদি আমাদের পক্ষে এই কেসটা লড়েন। আমি তো বললাম যে তোমরা লড়তেছো না কেন? বললো যে স্যার আমাদেরকে মেরে ফেলতে পারে। তো আমি প্রথমে বললাম যে না, আমাকে তো মেরে ফেলতে পারে। পরে যখন আমি চিন্তা করলাম যে আমি দেশের মানুষের জন্য শপথ করেছি কোরআন শরীফ নিয়ে যে দেশের মানুষের জন্য জীবন দিব, আর সেখানে আমার এলাকার সাধারণ মানুষ তাদের জমির জন্য আন্দোলন করবে, তো সেটা কেন করব না? তো তখন থেকে কিন্তু আমার এই সাধারণ মানুষের সাথে যোগাযোগ এবং তাদের সাথে আমার উঠা বসা, এবং ওই যমুনা চরের মাঝি আছে এবং যারা জেলে আছে এবং যারা চর এলাকার সাধারণ মানুষ, তাদের সাথে আমার ব্যাপক যোগাযোগ আছে এবং তারা আমাকে ভালোবাসে বলে আমি বিশ্বাস করি। তো সেভাবে সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের সমস্যা নিয়ে কাছে যাওয়া। এবং সোনাতলায় একটা বাঁধ আছে, যে বাঁধ সাধারণ মানুষ এই বন্যা থেকে বাদ দেওয়ার জন্য নিজেরা 10-20 টাকা করে মানে দিয়ে এই বাঁধটা নির্মাণ করছে। তো আমি তাদের সাথেও দাঁড়িয়েছি, এই সোনাতলা এবং সারিয়াকান্দির সাধারণ মানুষদের সাথে আমি আছি। তো এভাবে আমার সাধারণ মানুষের কাছে যাওয়া। যদিও স্যার আপনি জাতীয়তাবাদী আদর্শের একজন মানুষ, কিন্তু এখন আপনি আনুষ্ঠানিক রাজনীতি করছেন। এই যে আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করলেন, এর মূল উদ্দেশ্যটা কি আপনার? আনুষ্ঠানিক রাজনীতি, এখন আপনি যদি বলেন রাজনীতির উদ্দেশ্য কি, আপনি যদি বলেন রাজনীতির উদ্দেশ্য এমপি এবং মন্ত্রী হওয়া, তাহলে আমি বলবো যে আপনি একটা রং পারসেপশনে আছেন। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য, এখন বর্তমান সিস্টেমে নিজস্ব এলাকার জন্য কাজ করা। তো আমি 7টি অর্থনৈতিক কার্যক্রম, তারেক জিয়ার 31 দফার আলোকে আমি 7টি অর্থনৈতিক কার্যক্রম, যেটা আমার এলাকার জন্য প্রযোজ্য, আমার এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যেটা খুবই দরকারি, সেই 7টি প্রজেক্ট আমি হাতে নিয়েছি এবং সেটা নিয়ে আমি কাজ করি। এবং আমার রাজনৈতিক উদ্দেশ্য যদি বলেন বা রাজনৈতিক দর্শন যদি বলেন, সেটা হচ্ছে সেই শহীদ জিয়ার রাজনীতি, যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করা, উৎপাদনের রাজনীতি বা উন্নয়নের রাজনীতি। তো আমি এই 7টা প্রজেক্ট সম্পর্কে বলতে চাই, যেটা হলে আপনার খুব খারাপ লাগবে আপনি যদি সারিয়াকান্দি সোনাতলা যান। সোনাতলা তাও একটু ভালো আছে, বাট সারিয়াকান্দি চর এলাকা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা। এবং আমার খুব খারাপ লাগে, আমি সেনাবাহিনী থাকার সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছি, ইউনিট সিভিল পাওয়ারে গিয়েছি, বিদেশেও কাজ করেছি। আমি যখন নৌকায় ঘুরি সাধারণ মানুষকে দেখি, তখন আমার মনে হয় যে আমি আমার এলাকার জন্য কি করলাম। এই জন্য আমি এই 7টা প্রজেক্ট নিয়ে কাজ করি। এটা কিন্তু আমার 2005 সাল থেকে এই কার্যক্রম। পরবর্তীতে রাজনীতিতে এসেছি। কেন এসেছি? কারণ ওই 7টা কার্যক্রম করতে গেলে, বৃহত্তর কার্যক্রম, তো সেগুলো করতে গেলে আমার রাজনৈতিক সাপোর্ট যদি থাকে তাহলে কাজগুলো করা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। এই কাজগুলো কি, 1 নম্বর আমি অলরেডি বলেছি যে সারিয়াকান্দি এলাকার যে জমিগুলো জামালপুরে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে আনা। 2 নম্বর হচ্ছে আপনার 900 বিঘা জমিতে 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট স্থাপন করা, যেটা চাইনিজ টিম দিয়ে অলরেডি আমি সার্ভে করিয়েছি, পেপার আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। তো এখন চাইনিজ টিমের সাথে কথা হচ্ছে ইনভেস্টরদের সাথে। তো এই সোলার পাওয়ার প্রজেক্ট হচ্ছে আমার 2 নম্বর প্রজেক্ট। 3 নম্বর হচ্ছে আমার এলাকায় বলা হয় নদী সমস্যা, নদী ভাঙা মানুষ, তো এই জন্য ভাগ্যের উন্নয়ন হবে না এরকম কথা, বাট সেটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন, সমস্ত সভ্যতার সমস্ত উন্নত নগরী গড়ে উঠেছে নদীর তীরে, তো সারিয়াকান্দি সোনাতলা এটা কেন হবে না? তো এই জন্য রিভার ট্যুরিজমের প্রচলন করে ধরেন যে সে এলাকার লোকাল ইকোনমি যদি ভালো হওয়ার একটা সুযোগ সেখানে আছে। কারণ আপনি জানেন সিলেট এবং চট্টগ্রামের ইকোনমি কেন ভালো, বাইরের টাকা সেখানে আসে। সো এই যমুনা, সেখানে ধারাবর্ষা একটা বন আছে, সেখানে যদি একটা রিসর্ট সিস্টেম হয় তাহলে পর্যটকরা আসবে। এবং প্রেম যমুনার ঘাট এবং কালীতলা ঘাট আছে, এখানে যদি ট্যুরিজমকে আপনি প্রাতিষ্ঠানিক ভাবে বিস্তার করানো যায় তাহলে হচ্ছে উন্নয়ন হবে। এটা হচ্ছে আমার
3 নম্বর প্রজেক্ট। 4 নম্বর প্রজেক্ট হচ্ছে আলু এবং মরিচ হচ্ছে আমার এলাকায় সিগনেচার ক্রপ এবং এটা সারা দেশে বিভিন্ন জায়গায় যায়। তো আলু এবং মরিচের ভিত্তিক আলু এবং মরিচ ভিত্তিক যদি শিল্পায়ন হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তাহলে হচ্ছে এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে এবং যেটা হচ্ছে বড় একটা উপকার যেটা হবে সেটা হচ্ছে যে কর্মসংস্থান হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার 4 নম্বর প্রজেক্ট। 5 নম্বর প্রজেক্ট হচ্ছে নদী ভাঙন রোধ এবং সমুদ্র নদী বন্দরটা ত্বরান্বিত করা। তো এটা আমি বলবো যে একটা মানে লাখের ব্যাপার যে এখন কমোডোর আরিফ যে সে আমার ক্যাডেট কলেজের এবং সে আমার একই হলে ছিল মির্জাপুর ক্যাডেট কলেজে, তাকে যে আমি কথা বলে এটা এনশিওর করে আসছি, সে আমাকে কথা দিয়েছে যে সে যাওয়ার আগে এমন ভাবে নদী বন্দরের ব্যবস্থাটা করে যাবে যাতে এটা আর বাতিল না হয়। এটা হচ্ছে আমার 5 নম্বর প্রজেক্ট। এবং 6 নম্বর হচ্ছে আপনার এলাকায় একটা নদী ভিত্তিক গবেষণা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং যেখানে একটা শর্ত থাকবে যারা নদী এলাকায় বড় হয়েছে, নদী এলাকার অভিজ্ঞতা যারা আছে তারা সেখানে অগ্রাধিকার পাবে। এটা কিন্তু রং কিছু না, বাইরেও আছে, ইভেন পিএইচডি তে তো আপনার এটা প্রায়োরিটি দেওয়াই হয়। তো তাহলে আমার এলাকার যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ বৃদ্ধি পাবে। আর যেটা 7 নম্বর সেটা হচ্ছে সার্বিকভাবে এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই 7টা অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আপনি যেহেতু বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে কি, এটা আমার অলরেডি এখন কাজ করছে, আমি অলরেডি কাজ করছি। এটাকে স্যার আপনি একজন ভবিষ্যৎ সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে এটা কি আমরা আপনার প্রতিশ্রুতি বলতে পারি নির্বাচনী? বলতে পারেন এটা আমার শুধু মানে নির্বাচনের সাথে যদি আপনি রিলেট করেন তাহলে ভুল হবে। আমি নমিনেশন পেলেও এটা করবো, না পেলেও এটা করবো, কারণ অলরেডি এটা আমার চলমান প্রক্রিয়া এবং এটা প্রকাশ্য রাজনীতিতে আসার আগে থেকে আমি শুরু করেছি, ঠিক আছে? এবং এটা যদি আমি নমিনেশন নাও পাই, রাজনৈতিক কোনো স্পেস নাও পাই, আমি আমার জীবনে আর আমি এলাকাবাসীর কাছে দোয়া চাই যেন 10-15 বছর বাঁচি, যেন এটা করে দিয়ে যেতে পারি। এমপি মন্ত্রী না, এলাকার লোকজন যাতে বলে যে সোহেল আমাদের একটা আসিল করে দিয়ে গেছে, বগুড়া 1 আসনের সাথে। বগুড়া 1 আসনের সাথে।